নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত আপনাদের গল্পের আসরে। আজকে আমাদের নিবেদন লেখক সংবরণ ব্যানার্জির সন্ত্রাস এবার উত্তরবঙ্গে। আপনাদের ঠিক কেমন লাগলো এই গল্পটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও অসংখ্য সব অসাধারণ গল্প শুনতে হলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। রমন তখন কলেজ শেষ করে চাকরির পরীক্ষা দিচ্ছে। কলেজে থাকতেই ওর ইউথ স্টার ক্লাবে যাওয়া আসা। রমন ওই ক্লাবে প্রথম যায় ওর বন্ধু শুভদীপের সাথে একটি চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য। পরপর 2 বার সেই চেস চ্যাম্পিয়নশিপ জিতে মোটামুটি নাম করে ফেলেছিল সে। দ্বিতীয়বার বেশ বড়ই টুর্নামেন্ট হয় এবং নাম করা দাবাড়ুদের বিরুদ্ধেও জেতে রমন। যাই হোক, মোটামুটি রমন গ্রুপ মেম্বারদের সাথেও পরিচিত হয়ে যায়। দাবা খেলা, ক্যারাম খেলা, টেবিল টেনিস সবই চলত। রমন মাঝে মাঝেই সেখানে যেত খেলতে আর আড্ডা দিতে। বেশ কয়েকদিন হলো ক্লাবে খেলা বলতে ব্রিজটাই হচ্ছে। দাবা রমনই যেতে। টেবিল টেনিসের একটা বোর্ড আছে, কিন্তু ব্যাট নষ্ট হয়, খেলা বন্ধ ছিল। এমনই একদিন তাস খেলা চলাকালীন ঘরে সৌম্যদা ঢুকল বেশ হাসি খুশি মুখ নিয়ে। সৌম্যদা ঘরে ঢুকতেই রমন বলল, বিক্রম, আমার হাতটা ধর, আমি একটু সৌম্যদার সঙ্গে টিটি খেলি। কই ব্যাটটা বের করো। সৌম্যদা অবাক, তেড়ে এসে রমনকে জিজ্ঞাসা করল, এই তুই আমাকে ফলো করিস নাকি? আরে না না, কেন, কি হলো? সৌম্যদা পিঠের ব্যাগ নামিয়ে 2টো ব্যাগ বের করে রাখল। রমন আবার বলল, মিলে গেছে আন্দাজ। আর তাছাড়া তুমি দর্জিপাড়ার ওই রাস্তায় যে গেছো সেটাও আন্দাজ করেই বলছি। এই শুনে সৌম্যদা বোধহয় রমনের কলার ধরবে এমন অবস্থা প্রায়, কিন্তু পিকুদা বাধা দিল। আরে 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 ব্যাগের মধ্যে কি এমন গুপ্তধন লুকিয়ে রাখছো যে তোমাকে ফলো করতে হবে? রমনকে তুমি আজ চিনছো নাকি? এরপর সে রমনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ, এবার আন্দাজ ছেড়ে বল দেখি, কেমন করে বললি এগুলো? রমন হালকা হেসে সৌম্যদার পায়ের দিকে তাকালো। জুতোতে তো এখনো কাদা লেগে আছে, এত মুছলে বাইরে। সবাই পায়ের দিকে তাকালো। সত্যি বেশ অনেকটাই ময়লা এখনো লেগে রয়েছে গোড়ালির দিকেও পায়ের আঙুলে, অথচ কোথাও সেরকম বৃষ্টি হয়নি। রমন বলল, দর্জিপাড়ার রাস্তা খোঁড়া হয়েছে, জলের কাজ হচ্ছে। দেখলাম ওদিকে কি অবস্থা হয়েছে রাস্তার। তাছাড়া কাছাকাছি ওখানে স্পোর্টসের দোকান। সমুদা রোজ ঢোকার আগেই হাঁক দেয় ব্যাট আনা হয়েছে কিনা। আজ দেখলাম মুখে হাসি, তাই ভাবলাম নিজেই বোধহয় নিয়ে এসেছে, আর অপেক্ষা না করে। তারপর চটিয়ার পা দেখে নিলাম। এরপর যা মনে হলো বললাম আর কি। তাহলে আন্দাজ বলো কেন? অনুমানিত কাছাকাছি বলতে গেলে এটা হতে পারে, কিন্তু গোটা কলকাতা দমদমের একটাই জায়গার রাস্তায় কাদা জমেছে, আর একটাই কি স্পোর্টসের দোকান আছে? সমুদা তো নৈহাটি গিয়েও কাদা লাগাতে পারে, তাই আন্দাজ বললাম। যাক, তবে একটা ব্যাপার, এই এক্সাইটমেন্টটা আরেকটা কারণে, সেটা বোধহয় গেস করতে পারিসনি। না, বলো, টেবিল টেনিস খেলা ছাড়া আর কি এক্সাইটমেন্ট? কুমায় যাবি? এই শুক্রবার বেরোবো, 4-5 দিন থেকে তারপরেই ফিরবো। ব্যবস্থা আছে। ওখান থেকে দলগাঁও, রঙ্গ, আর পারলে ঝালং, বিন্দু ওই দিকটাও ঘুরে নেবো। এইগুলো সব কোথায়? ভুটানের দিকে, ডুয়ার্স চাপামারি ছাড়িয়ে। তাহলে তো জঙ্গল সাফারিটা করা যেতে পারে। জঙ্গল, পাহাড়, ঝর্ণা, নদী সব পাবি। অভয়ারণ্যের ভেতরে থাকার খরচ ভালোই, তার উপর সবসময় আবার ঘর পাওয়াও যায় না। কুমাইতে কিন্তু বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। ব্যবস্থা কি বলো? ওই আমার এক মামা, মানে মায়ের মাস্তুতো ভাইয়ের বন্ধু, ওনার একটা বাংলো আছে, বাড়ি বানিয়ে রেখে দিয়েছেন, মাঝে মাঝে গিয়ে থাকেন। আমার সাথে হোমস্টের ব্যাপারে আলোচনা হতে উনি ওনার বাংলোর কথাটা বললেন, আর ঘুরে দেখেও আসতে বললেন। প্রস্তাবটা ভালোই, থাকার খরচ নেই, আর খাওয়া দাওয়া নিজেরা করব, অথবা লোক আছে বাজার করে দিলে রান্না করে দেবে। সেই দিন কথা মতো প্ল্যান তৈরি হলো। পরের শুক্রবার বেরোবে ওরা বলতে রমন, সৌম্যদা, পিকুদা, সুমন আর দীপঙ্কর। শুক্রবার রাতে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে পরের দিন নিউ মাল জাংশন পর্যন্ত টিকিট বুক করে ফেলল ওরা। সেখানে ওদের জিপের ব্যবস্থা থাকবে, সৌম্যদা জানিয়েছে।
যাত্রার দিন পিকুদা, সুমন এবং দীপঙ্কর একসাথে শিয়ালদা পৌঁছলো। এদিকে রমন একটু দেরি করে এলো সমুদার পরে। রমন যখন পৌঁছলো তখন ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে। ট্রেন সঠিক সময়ে যাত্রার সূচনা করল। রমনদের কূপে ওরা আপার, লোয়ার, মিডল বার্থ একদিকে এবং একদিকে লোয়ার বার্থ ও একটা সাইড আপার বার্থ ঘিরে জায়গা পেল। সামনের মিডল বার্থের সিটে একজন ভদ্রলোক বসেছেন। কূপের বাকি দুটি সিট তখনও খালি। ট্রেন চলতে থাকল। রমন সাইড সিটটায় জায়গা করে একটা ম্যাগাজিন হাতে নিয়ে বসল। পিকুদা বাথরুম থেকে ফেরার পথে ওর দিকে এসে বলল, এই রমন, আরে ভালো জায়গা পেয়েছিস তো রে। আরে যা যা, ওদিকটায় গিয়ে বস, আমাকে একটু এখানটায় বসতে দে। পিকুদার নজর আগের কূপের একটি মেয়ের দিকে। রমন হালকা হেসে ওপরে উঠে গেল আর বলল, একটু পরে বর্ধমান, তখন জায়গাটা ছাড়তে হবে। আরে শোনা ভাই, তুমি আমার শোনো শোনো শোনো, তুমি ওই লোয়ার বার্থেই থাকো। এই জায়গাটা আমার জন্য ছেড়ে দাও, বুঝলে? রমন আর কিছু বলল না। ট্রেনের জার্নিটা সেরকম একটা ঘটনাবহুল ছিল না। 5 জনের মধ্যে 4 জন করে পালাপালা করে বসে তাস খেলে সময় কাটাচ্ছিল ওরা। এর মধ্যে 5 নম্বর ব্যক্তি বেশিরভাগ সময় রমন হচ্ছিল, কারণ সে খেলার থেকে ম্যাগাজিন বা ফোনের আড়ালে মুখ গুঁজে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন যখন পৌঁছলো তখন সকাল হয়ে গিয়েছিল। আর কিছু ঘন্টা বাদেই ওদের গন্তব্য। সকালে এই তরাই ও ডুয়ার্সের অঞ্চল হয়ে মালবাজার পর্যন্ত রেল সফরের যে একটা আলাদাই অনুভূতি, তা ওরা সবাই টের পেল এবং বেশ উপভোগ করল। নিউ মাল জাংশন ঢুকতে প্রায় 10টা বাজল। ওদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। বিবেক নাম ওদের ড্রাইভারের। তোমাকে মহাদেব বাবু পাঠিয়েছে তো? তো কত সময় লাগবে বাংলো পৌঁছোতে? বলছি, ওই হোটেলটা খোলা আছে, কিছু খেয়ে নি গিয়ে নাকি? কিতনা দূর হ্যাঁ কিমাই? কিমাই না, কুমাই। কি করছে লোকটা? তাও 1 ঘন্টা লাগ যায়গা। থোড়া থোড়া বাংলা আমিও জানি। মহাদেব স্যারের বাংলো ওই কুমাই থেকে একটু এগিয়ে ওই রিচু বলে একটা গ্রামের কাছে। আগে এসব এলাকায় এত লোক হতো না, কিন্তু এখন এখন কুমাইয়ের কাছে বহুত টুরিস্ট হয়। लेकिन वो बंगलो के आसपास एकदम शांत है। রিচু রিচু। পিকুদা বার দুয়েক জায়গার নামটা বিড়বিড় করে বলে সুমনের দিকে তাকালো। চাপড়ামারি হয়ে যাবেন তো? मिटली होके भी रास्ता है, जिधर से जाएंगे बोलिए। চাপড়ামারি হয়ে চল। পিকুদার প্রস্তাবে সবাই সম্মতি জানালো। ওরা সেই মতো খাবার খেয়ে রওনা দিল। সবুজে ঘেরা গাছপালা, চায়ের বাগান অতিক্রম করে ওদের গাড়ি এগিয়ে চলল। শাল, সেগুন আরো কত নানা রকমের গাছ এবং তাকে কেটে পিচের রাস্তা চলে গিয়েছে বহু দূর পর্যন্ত। চালসা খুনিয়া হয়ে চাপড়ামারি ঢোকার আগে ওরা কিছুক্ষণ মূর্তি নদীকে উপভোগ করে নিল। খুনিয়া ঝালং রোড ছেড়ে ওদের গাড়ি কুমাইয়ের পথে এগোতে থাকলো। গাছপালা, জঙ্গল, চায়ের বাগিচা এবং বেশ কয়েকটা ছোট বসতি পেরিয়ে ধীরে ধীরে গাড়ি আঁকা বাঁকা সর্পিল পথ পেয়ে ওপরে উঠে চলল। দূরে উঁচু মায়াবী পাহাড় দেখা যায়, যেন এক বিরাট দৈত্য বসে আছে। সবুজ নীল মেশানো গায়ের রং, মাঝে মাঝে সেই পর্বতকে ঢেকে দিচ্ছে মেঘের দল। উফ, প্রায় 10 বছর পর নর্থ বেঙ্গল আসছি, দারুণ লাগছে। জানালার বাইরে প্রকৃতি দেখতে দেখতে বলল সৌমদা। সেবারে কি কোনো ভূতের কথা শুনেছিলে নাকি? এই 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 চলো, আজকে জমিয়ে প্ল্যান চেট করি একটা। হ্যাঁ, বাংলোতে ক্যাম্প ফায়ার করতে দিলে দারুণ হয়। পিকুদার উৎসাহ সবাই বুঝতে পারল। এবারে গাড়ি চালাতে চালাতে বিবেক বলল, ভূত কেউ দেখেনি বাবু, শুধু শুনেছে। কিন্তু এক হাদসা हो गया है, एक आदमी खाई से गिर के मर गया। এই কি বলছো? মানে মার্ডার? পিকুদা জিজ্ঞাসা করে রমনের দিকে তাকালো। वो गांव के लोग बोलते हैं कि ये जंगल का पिशाच ने किया है। আরে বাহ বাহ বাহ, জমে গেছে, এই তো পুরো জমে ক্ষীর। লোকটা কে ছিল তুমি চিনতে? अरे लोकल आदमी भैया, চিন্তা মানে সেরকম কথা হতো না। এরকম সুইসাইড বা কিছু এর আগে? ভূতের কথা আমার দাদিও বলতো। अभी शायद फिर से आ गया है। এটা লাস্ট 1 साल में 4টে केस হলো, 2 जन মরলো और अभी तक बाकी दोनों का पता ही नहीं चला। नहीं तो আমার বাবা কাকারাও এসব দেখেনি।
जंगलेर पिशाचेर घटना मुखे मुखे घुरतो একদিন। मेरी दादी जब छोटी थी तब शायद कुछ हुआ होगा, पर এখন শুধু একটা মন্দির আছে। अपदेवतार থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল ওটা, সেখানেই পুজো আচ্ছা হয়। लेकिन पिछले 1 সালে যা হলো তাতে সবকি মন মে ডরটা একটু হলেও বেড়ে গিয়েছে। ঘোরার কোনো বাধা নিষেধ নেই তো? মানে পুলিশের কোনো ব্যাপার ট্যাপার কিছু আছে নাকি? না না, এখন কোনো বাধা নেই। ওই জঙ্গলের দিকে একা একা না গেলেই হলো আর কি। ওই আলাদা করে পুলিশের কোনো বারণ নেই। পিকুদা রমনের দিকে চাইতে রমন গাড়ির বাইরে মুখ ঘুরালো। পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি ও যে বিবেকের বলা কথাগুলো নিয়েও ভেবে চলেছে সেটা আর আলাদা করে বলতে লাগে না। যতই সবার থেকে লুকিয়ে রাখবার চেষ্টা করুক, কিন্তু এই সব ঘটনা সবসময় রমনকে আকৃষ্ট করে। বাংলো পৌঁছতে প্রায় 12:15 বাজল। প্রপার কুমাই থেকে কিছুটা এগিয়ে নিরিবিলিতে এই বাংলোটা। সকলে বাংলোর রুম দেখতে ভেতরে প্রবেশ করল। রমন কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকটা দেখছিল। বেশ ছিমছাম ব্যবস্থা। পাহাড়ের উপরেই বাংলো, সামনেই নিচে নেমে রাস্তা এবং তারপর খাদ ও জঙ্গল। প্রপার্টির মধ্যে আরও 2টি কটেজও আছে। বাংলোর গোটা জায়গাটা ঘিরে সুন্দর ফুলের বাগিচা। এখানে টুরিস্টের জন্য ঘর ভাড়া হয় নাকি? হ্যাঁ, কটেজ মে হোতা হ্যায়। বাংলোতে খালি ফ্যামিলি মেম্বার্স অ্যালাউড। গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে উত্তর দিল বিবেক। এখন কেউ আছে? বাম দিকের কটেজে একজন এসেছে, এই 4 দিন হলো। এই ফটোগ্রাফার है वो, वाइल्ड लाइफ फोटोग्राफर, लेकिन अभी शायद नहीं है यहाँ। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বেশ তো, আলাপ করতে হচ্ছে। একতলা বাংলোতে 4টে ঘর। ওদের জন্য 2টো ঘর সাজিয়ে রাখা হলেও রমনরা একটা ঘরেই থাকা স্থির করল। লাঞ্চ রাস্তায় হয়ে গিয়েছিল। সফরের ধকলে সকলেই ক্লান্ত ছিল, তাই একটু মুখ হাত ধুয়ে ওরা শুয়ে পড়ল। এত সুন্দর পরিবেশে ঘুম আসতেও দেরি হলো না। 3:30 সময় পিকুদা উঠে ডাক দিল, আরে রমন, আরে ওঠ রে, আরে 7টা বাজে, কত ঘুমোবি? রমন ঘুম চোখে তাকালো পিকুদার দিকে, তারপর পাশে শুয়ে থাকা সৌমদাকে দেখল এবং শেষে মোবাইলের সময়টা দেখে আবার শুয়ে পড়ল। এই কিরে, ওঠ সব, আরে দীপঙ্করকে পাওয়া যাচ্ছে না। তোর জঙ্গলের ভূত নিয়ে গেছে। ধু। পিকুদা হাল ছাড়ার মানুষ না। সে আবার বলল, কিরে রমন, আরে তুই না আমাদের ফেলুদা, এত ঘুমোস কি করে বলতো? উঠে কোথায় ব্যায়াম ট্যায়াম করবি তা না। আরে ট্রেনে তো বেশ ঘুমোলি রাতে। ঘুমালে মাইন্ড ফ্রেশ থাকে, বুঝবে না। আর দেখো, দীপঙ্কর সিগারেট আনতে গেছে মনে হয়। রমন উঠে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসল। ওই দেখো, আবার ফলো করে। তুমি ভালো করে ঘুমো, তাহলে এগুলো তোমারও নজরে পড়বে। সকালে এখানে পৌঁছে সিগারেট ধরানোর পর প্যাকেটটা ফেলে দিল সবার সামনে। ট্রেনে ভালো ঘুমিয়েছিলাম তো, তাই আমার নজরে পড়েছে। আচ্ছা, একটা ফোন করে নিচ্ছি তাহলে। সুমন, একবার গিয়ে দেখ না ভাই, ওই খাবারের কি ব্যবস্থা হয়েছে। এখন আবার খাবে? চলো বেরোই। একটু চা হলে ভালোই হয়। আমি দেখছি, তুই থাক, একে তোল। ওদের বাংলোটা একটু উঁচুতে, তাই সিঁড়ি করা রাস্তা ধরে একটু নেমে তারপর বাঁ দিকে বেঁকে মোড়টা পড়ে। সেখানে একটা ছোট চা এবং জলখাবারের দোকান। ওখানে রমন আর দীপঙ্কর বিবেককে আরও একজন ছেলের সাথে কথা বলতে দেখল। क्या बात हो रहा है? अब ऐसे ही, अब तो सब वो सुसाइड के बारे में ही बात करता है ना। आपको कुछ पता है सुसाइड के बारे में? রমন বিবেকের বন্ধুটিকে জিজ্ঞাসা করল। रोशन भैया किसानपुर टी एस्टेट में काम करता था। यही 3-4 हफ्ता पहले उसका बॉडी मिला। बॉडी मिलने का 1-2 दिन पहले से ही वो गायब था। गायब था? पुलिस को खबर किया हुआ था? ऐसे बहुत दिन होता था। काम के बाद वो नशा करता था, तो घर वाले सोचे कि वैसे ही सारा रात पड़ा रहता था। कभी कभी अगले दिन सुबह भी आता था। এই বিবেক ভাই, এই লোকাল দারু জোগাড় করা যাবে? रुक्सी पियेंगे, पेहे ला देगा। विवेक बोल रहा था कि ऐसे केस पिछले 1 साल में और हुआ है। जंगल का माया जाल में फंसकर बहुत लोगों का जान गया है। जान ना गया तो भी गुम हो जाना, दिमाग खराब होना, ये सब तो था ही। बहुत सारे ऐसी कहानी है, लोग बोलते हैं। রিসেন্ট যেটা হয়েছে সেটাও কি জঙ্গলেই? কি বিবেক, তুমি বললে খাদ থেকে পড়েছে? ये दलगांव जाने के रास्ते में हुआ है। पिशाच पहले आपको अपनी वश में कर लेती है,
और उसके बाद तो कुछ भी हो सकता है। एक बार चलिए ना हमारे उधर, हमारा घर है वहाँ पे। রমন পেহুর কথায় একবার দীপঙ্করের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, कितना दूर? এরা আসবে, খুঁজবে, যাবি না? রমন দোকানে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে বলল, 5টা বাজে আর আসবে না? চল, এরকম অভিজ্ঞতাগুলো হাতছাড়া করা উচিত না, বাকি পরেও হতে পারে। ওরা চারজন কথা বলতে বলতে পেহুর বাড়ির দিকে এগিয়ে গেল। চায়ের দোকান থেকে বাঁ দিক বেঁকে ছোট সরু রাস্তা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। পেহু আর বিবেক যেন বিনা পরিশ্রমে উঁচু পাথর বা সিঁড়ি বেয়ে এবড়ো খেবড়ো রাস্তা অতিক্রম করে পৌঁছে গেল। রমন আর দীপঙ্করের পক্ষে আসাটা ততটা সহজ হলো না, ওদের বেশ হাঁপ ধরল। উপরে উঠে কিছুটা এগিয়ে কিছু বাড়ি নিয়ে একটা বসতি, সামনে একটা বুদ্ধিস্ট গুম্ফা। ওরা একটু পেরিয়ে আরেকবার একটু ওপরে উঠে পেহুর বাড়ি পৌঁছল। ওখানে ওর বাবা সুন্দর এবং ওর বোন ইয়ানজির সাথে দেখা হলো। ये मेरे पिताजी और ये मेरा बहन यानजी, अभी स्कूल में है, 11th क्लास में। রমনও হাত জোড় করল। ঘরের সামনে বসার পরে ওদের জন্য এক বিশেষ স্যুপ দেওয়া হলো। খেতে খেতে অনেক গল্প হলো। মূলত পেহুর বাবা লেপচা বা রং রিং ভাষায় কথা বলল এবং পেহু অনুবাদকের কাজ করল। ওখানে থেকে ওরা ওদের লোকেদের ইতিহাস, জীবিকা এবং আরো অনেক অজানা ইতিহাসের সম্বন্ধে জানল। पहले हमारा घर का ठिकाना नहीं रहता था, पूर्वज लोग घूमते रहते थे, एक जगह 2 या 3 साल से ज्यादा नहीं रहते थे। जिधर भी रहते उधर का जंगल जला के घर बसा लेते थे, फिर दूसरा जगह। ये तो इनके परदादाजी के टाइम से घर गांव बसा के रहने लगे। রমন এবং দীপঙ্কর অবাক হয়ে শুনতে থাকলো। ये तुम्हारा बहन कहाँ पढ़ती है? पास के गांव में। इधर पास और कोई स्कूल नहीं है ना। कितना दूर है इधर से? पैदल जाने में 30 मिनट और आने में 1 घंटा। ইয়ানজি উত্তর দিল। 11-এ পড়ে, এই বয়সে ফিরতে দেরি হতেই পারে। দীপঙ্কর রমনের দিকে তাকিয়ে বলল, তোমার মতনই তো সবাই, ফেরার সময় উপরে উঠতে হয়, তাই বেশি সময় লাগে। বিবেক কিছুটা বুঝলো এবং হাসলো, কিন্তু বাকিদের বলল না। अच्छा, ये रोशन इधर ही रहता था क्या? नहीं, इधर नहीं, दूसरे गांव में। आपके उधर तो एक आदमी रहता है ना, वो कैमरा लेके घूमता है, बहुत बार उस तरफ गया है वो, रोशन से भी मिलता रहता था। मतलब कितने दिन पहले का बात है? महीने तो होगा ही, या उससे थोड़ा ज्यादा। এটা কি ওই যে ফটোগ্রাফারের কথা তুমি বললে সে? কিন্তু ও তো বললো 3-4 দিন আগেই এসেছে। महादेव बाबू के कटेज में फोटोग्राफर वही है। अगर सेम है तो पता नहीं, शायद दूसरे जगह रहता होगा। ये जो तुमने बोला नशा करता था, तो नशे में भी गिर के मर सकता है ना वो? पता नहीं, हो सकता है, लेकिन कहीं भी आत्माओं कुछ भी कर सकता है। मेरी दादी ऐसे ही बोलती थी, आपको लुभा का नशा चढ़ा देगा, उसके बाद उसके इशारों में आप चलेंगे। রমন এবারে বিবেকের দিকে মাথা ঘুরিয়ে বলল, সুন্দরজি তো বয়স্ক, এই রহস্যের ব্যাপারে নিশ্চয়ই একটু বেশি জানবে। বিবেক সম্মতি জানিয়ে পেহুর বাবার কাছে জঙ্গলের ভূতের সম্বন্ধে জানতে চাইল। তারপর যা ঘটল সেটা কিছুটা এইরূপ। সুন্দরজি বেশ কড়া নজরে রমন এবং দীপঙ্করের দিকে তাকিয়ে এরপর পেহুর উদ্দেশ্যে যা বলল তার বাংলা করলে যা দাঁড়ায় তা কিছুটা এইরূপ। আত্মা, এ যে সে ভূত আত্মা না, এ নরকের পিশাচ। তুমি এদের একদম এই সবের মধ্যে যেতে বারণ করে দাও। বিবেক ওদের কথাগুলো জানাতে রমন বলল, না, আমরা তো এই কিছুদিন আছি, একটু শুধু কৌতূহল মেটাচ্ছি। আমি ওর যা জানি তোমাদের বলবো, পেহেও জানে। পুলিশ কি বলেছে সেসব জানো তুমি? ওরাও কি আত্মার কথা বলছে নাকি? आत्माओं का खौफ पुलिस को भी है, नहीं तो उधर हमेशा पहारा रहता ना। रिपोर्ट में आत्माओं का बात लिखेगा तो नौकरी जा सकता है, इसीलिए सुइसाइड बोले है पुलिस। और कुछ पता नहीं हम लोगों को। वैसे भी ज्यादा कुछ तहकीकत नहीं करता है पुलिस इधर। রমন অল্প ভুরু কুঁচকে বলল,
সুইসাইড বলে দিল মানে কিছু নোট বা কিছু পেয়েছিল নাকি পুলিশ? वही तो बोला मैंने, पुलिस ज्यादा तहकीकात नहीं करता है, शायद भूत के डर से ही। और गांव के लोगों को तो और भी डरते हैं, तो वो भी कुछ नहीं बोलेंगे। পোস্টমর্টম তো নিশ্চয়ই হয়েছে, কি পেয়েছে জানতে খুব ইচ্ছা করে, বুঝলি দীপ। কি জানবি এখন? আমরা কদিনের জন্য এসেছি, তারপর চলে যাব, কিছু তো আর করব না। সে ঠিক, কিন্তু ওই মানে কিছু নেশা দ্রব্য পেলো কিনা, বা কোনো হ্যালুসিনোজেনিক এজেন্ট পেলো নাকি বডি থেকে, যার জন্য এইসব ভূত পিশাচ দেখলো, বা দিক ভুল করে খাতে পড়লো কিনা, ওই আর কি। কথাগুলি রমন যখন বলল ততক্ষণে পেহর বাবা সেখান থেকে উঠে পড়েছিলেন। वो सब छोड़िए, रोक्सी पियेंगे तो बताना, जुगाड़ कर लेंगे। হ্যাঁ একদম বিবেক ভাই, দারু লা দেনা, ফির ভাই তুম ভি আ জানা। ঠিক আছে, আমরা চলি এখন, রাত কো আ জানা। और विवेक भाई थोड़ा रास्ता दिखा दो। দীপঙ্কর যোগ করল। রমন বিদ্রুপী স্বরে উত্তর দিল, কেন ভুলে গেলি নাকি? এই তো এলি। বেশি ফোকর দালালি মেরো না, মায়াবী পথ এইসব, কে ঠেলে দেবে জানতেই পারবে না, রাস্তা হারিয়ে ফেলতে পারো। রমন বিবেকের দিকে তাকাতে ও বলল, अरे चलिए चलिए, कुछ नहीं, वो देखिए जो लाइट वहाँ पर जल रहा है, वो चाय का दुकान है। अरे चलुन चलुन, आमियो आसছি। রমন বাধা দিতে গেল, কিন্তু বিবেক ওকে ইঙ্গিতে বোঝালো ও সঙ্গে যাচ্ছে। ফিরে আসতে অন্ধকার আরো ঘন হল। পেছন ফেলে আসা পাহাড়ের গায়ে জোনাকির মতো ঝিকমিক করা বাড়ির আলো তারই জানান দিচ্ছিল। বাংলোতে ফিরে প্রথমেই রক্সির কথা শুনে পিকুদা দীপঙ্করের পিঠ চাপড়ে বলল, আরে কেয়া বাত, তার মানে তোরা বিবেকের সাথে ওখানে কাজের কাজে করছিস? হ্যাঁ, শুধু রক্সি না, তার সাথে ভূতের গল্প। একটু বাদে মাংস নিয়ে বিবেক এলে সৌমুদা তাকে সেটি রান্নার নির্দেশাবলী দিয়ে বলল, अच्छा झाल करके बनाना, हाँ एकदम। রান্না শেষ হতে প্রায় 8টা বাজল। ততক্ষণে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা হয়ে গিয়েছে। রমন এবং বাকিদের সাথে ফটোগ্রাফার ভদ্রলোকও যোগ দিয়েছেন। এদিকে কেমন জন্তু জানোয়ার আছে? সৌমুদা জিজ্ঞাসা করল ফটোগ্রাফার ব্যক্তিকে। ভদ্রলোক একটা উলেন ক্যাপ পরে আছে, কানের পাশের হালকা কাঁচা পাকা চুল দেখা যাচ্ছে, আর সাথে রয়েছে সুন্দরভাবে ট্রিম করা দাড়ি গোপ। ওয়েল, হিমালয়ান ফরেস্টের লেপার্ড মানে চিতাবাঘ, হাতি, হরিণ, আরো কত রকমের রেপটাইলস, পাখি। এখানে কি প্রায় এসেছি আগেও, কিন্তু প্রায়ই আসি না। আই এম আ বিজনেসম্যান, এটা কিছুটা প্যাশন বলতে পারো। I had my photographs exhibited at Academy of Fine Arts 3 years ago, along with other photographers. আপনার নামটা? মানে আমিও যাই মাঝে মাঝে। পরিতোষ গুহ। 2 বছর আগে এই নাম দেখেছো কিনা মনে করছো নাকি? ডোন্ট ওয়ারি, গিয়ে থাকলেও মনে থাকবে না। এমন 42 ফটোগ্রাফস, মাত্র 2টো ছোট ছবি ছিল। না না, সেরকম কিছু না। এখানে কোথায় ঘুরছেন? এখানে তো অনেক ঘোরার জায়গা, সামসিং, সান্তালে, খোলা এসব, তোমরাও ঘুরে এসো। নেওড়া জঙ্গল, আর ওদিকে লাত পাঞ্চার, সিঙ্গালীলাতে প্রচুর জায়গা। তাছাড়া আরো অনেক নাম না জানা স্পট আছে, সেখানেই বেশি ঘুরি। লাস্ট 5 বছর হলো এই শখটা বেশি বেড়েছে। এখানে কতদিন হলো আছেন? কুমাইতে এই 4-5 দিন হলো। বেশ অনেক দিন ধরেই আরো আশেপাশে ঘুরছি। হিমালয়ান বার্ডস নিয়ে ফটো ব্লগ করব। গ্রিন কচুয়ার অপেক্ষায় আছি। আচ্ছা, তার মানে ওই সুইসাইড যে হলো তখন আপনি এখানে ছিলেন না? পরিতোষবাবু মুখের হাসিটা একটু থামিয়ে বলল, সুইসাইড? ও, শুনেছি। ভেরি স্যাড ইনসিডেন্ট, বাট আই ডেয়ার নট কল দ্যাট আ সুইসাইড। পাহাড়ের জঙ্গল বেশ ভয়ানক। আচ্ছা, কিছু অস্বাভাবিক কিছু দেখেছেন? অস্বাভাবিক মানে? মানে এই যে সুইসাইড, এরা তো বলছে নাকি ভূতের কাজ। না, এখনো সৌভাগ্য হয়নি। জঙ্গলে মিসআপ হওয়ার জন্য ভূত পিশাচ লাগে না। আমিও মাঝে মাঝে ছবি তোলার জন্য বেশ বিপজ্জনক জায়গায় চলে যাই। ইউ টু বি কেয়ারফুল, সাবধানের মার নেই। তা তোমরা কি এইসব ভূত পিশাচ খুঁজতে এসেছো নাকি? একটু হেসে কথাগুলো শেষ করলেন পরিতোষবাবু। আরে না না, ছাড়ুন তোর কথা। সৌম্যদাও হেসে ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিল, তবে আমি মনে করি এসব নিয়ে বেশি না ঘাটাই ভালো। রাতের দিকে জঙ্গল এমনি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। ঘুরতে এসেছো,
মজা করবে, আনন্দে থাকবে। কার সাথে কি জড়িয়ে আছে বলা তো যায় না, এই জন্য আমি এসবের সাথে পাঁচে থাকি না। কিন্তু বিকেলে দীপঙ্কর বিকেলে পেহুর থেকে তার সাথে রশনের কথাবার্তার ব্যাপারে হয়তো জানাতে গিয়েছিল, কিন্তু রমন বাধা দিল। হ্যাঁ, বিকেলের দিকে একটু ঘুরে দেখা যেতে পারে, বিবেক এলে এটা বলবো। একটু বাদে সেখানে পেহু এলো বিবেকের সাথে, এবং সাথে খাবারও এসে পড়ল। পরিতোষবাবু উঠলেন। না, তোমরা খাও, আমি উঠি, কিছু কাজ আছে আমার। এনজয় ইয়োরসেলফ। আরে অল্প মাংস খেয়ে যান। না না, আমার খাবার আছে। এই বলে পরিতোষবাবু ভেতরের কমন ডাইনিং রুমে চলে গেলেন। এত কথা, আমরা কোথা থেকে এসেছি কি করি তার কোনো ইন্টারেস্টই নেই ভদ্রলোকের। কংগ্রাচুলেশন, তোকে মানুষ ভেবেছে আর আমাদের কেউ পাখি বা জন্তু ভাবলে হয়তো আরো বেশি ইন্টারেস্ট দেখাতো। ভদ্রলোকের পেছনে রমনও উঠল একটু পরে। হাতটা ধুয়ে আসছি আর একটা ফুল জ্যাকেট পরে আসছি। বাংলা समझते हो? ना बोलना ही बेहतर होगा। आप लोग बोलेंगे 15 लाइन, मैं तब दूसरे लाइन में ही हूँ कि इसका मतलब क्या है। विवेक अच्छा समझता है। अच्छा, तो तुम भी क्या इधर ही काम करते हो? नहीं नहीं, मैं पास के बाजार में एक गारमेंट स्टोर है, उधर काम करता हूँ, जीवान गारमेंट्स। ये सब छोड़, जंगल में क्या सच में भूत है? थोड़ा कुछ किस्सा बताओ ना। বিবেক গ্লাস এগিয়ে দিয়ে বলল। अरे पीना शुरू तो कीजिए, अनेक किस्सा बोलबे। এর মধ্যে রমনও এসে পড়ল। পেহুর ভূতের গল্প শুনতে শুনতে ওরা খেতে থাকলো। रंगू जाने के साइड इधर जोर थोला बोल के जंगल है, उधर ये सब किस्सा होता है। मैंने सुना था कि मेरे एक दोस्त के मौसा के भैया उस जंगल में कुछ देख के 2 महीने तक बात नहीं किया था। उसके बाद वो ठीक हो गए, लेकिन जंगल में क्या हुआ वो बता नहीं पाया। बस बोला कि जंगल में एक आदमी को देखा था, उसके बाद कुछ पता नहीं। रे जाबी ना की? वैसे टूरिस्ट के साथ कुछ ऐसा हुआ है क्या? छोड़िए भैया, जो देखना चाहता है वो कभी देख नहीं पाता है। भूत वही देखता है जो देखना नहीं चाहता है। तो पिशाच और मंदिर के बारे में बताओ थोड़ा। 100 বছর আগের পিশাচের গল্প বিবেকেরও অগোচর ছিল না। পেহুর রং রিং টানওয়ালা হিন্দির থেকে বিবেকের বাংলা বুঝতে সুবিধা হবে, তাই বিবেকই পিশাচের ঘটনা বলতে আরম্ভ করে। এর আরও এক কারণ ছিল পেহুর বাবা সুন্দরজির নিষেধ। পেহুকে হয়তো পরে উনি বেশ কয়েকবার বারণ করেছেন পিশাচের সম্বন্ধে কোনো গল্প না করতে। ওই ঘটনার 100 বছরের বেশি হবে। ছোট বাচ্চা বড় আদমি সব জঙ্গলে যায় আর ফেরে না। যা এখন হচ্ছে সব হারাচ্ছে, এরপর লাশ मिलছে खादे जंगले। इतना खौफ है कि गांव के लोग इस जगह छोड़ के जा रहे थे, लेकिन एक बार एक लामा के कहने पर तब हमारे पूर्वजों ने इधर रह के पिशाच का मुकाबला किया। वो रंगूरेर काছে जोड़ खोला जंगल, ওই খানে महाकालेर पूजो होलो। उसके बाद मंदिर भी निर्माण हुआ। समय होले दूर থেকে মন্দিরগুলো দেখিয়ে দেব আপনাদের, কেমন? अभी सामने एक मंदिर है, लेकिन वो बाद में बना है। उस समय के पूजा का जगह नदी पार होके था। अभी भी उधर हफ्ते में 1 दिन महाकाल को फूल और खाना चढ़ाया जाता है। বিবেক মন্দিরের কথা বলতেই পেহু এই তথ্যটি সবাইকে জানালো। এরপর বিবেক আবার বলা আরম্ভ করলো। ওইখানে দুটো ছোট নদী যেত, এখন শুকিয়ে গিয়েছে, কিন্তু সেই সময় ভালো জল ছিল। তখন জঙ্গল আরো ঘন ছিল। बहुत सारे लोग उधर शिकार करने आते थे। কাছেই ওদের ঘরও ছিল। সব এখন ভেঙে গিয়েছে। যা গল্প জানি, कोनो एक सौदागर उस समय शिकार करने आया था। वो जंगल कोनो झाई, मतलब कि आप लोग जिसे वो तांत्रिक बोलते हो ना, वो मयंक का झाई होगा। ओके टाकार लोभ देखाয়, এরপর ওর বলিদান করে
पिशाच के एखाने निये आसे। जंगल में उस आदमी का कटा हुआ सिर मिला था, उसकी जुबान भी कटा हुआ था। उसके बाद वो तांत्रिक कोथाय पालिए गिয়েছে। তবে অনেকে বলে ও तांत्रिक এখনো বেঁচে আছে। उस बलिदान के बाद वो अमर हो गया। उसके मरने के बाद ही पिशाच का तांडव शुरू हुआ। अभी फिर से आ गया है कि नहीं क्या पता, लेकिन जैसे बारे में लोग कहते हैं ज्यादा दिलचस्पी ना रहना ही ठीक है। বিবেকের বলার মাঝে মাঝেই পেহু যোগ দিচ্ছিল। পেহুর কথায় পিকুদা জিজ্ঞাসা করল, আরে কি বিবেক ভাই, এই ভূত পিশাচের চক্করে কি আমরা বাংলোর থেকে আর বেরোতে পারবো না নাকি? আরে না না, নিশ্চয়ই যাবে। সব কিছু হয় এখানে। এখন তো আর 100-150 বছর আগে রিচু নয়। वही कैमरा लेके वो सर भी तो घूमते हैं ना, और लकड़ी काटने वाले भी जंगल जाते हैं बहुत। हाँ, কিছু জায়গা আছে যেখানে না যাওয়াটাই ভালো, लेकिन वो मना किया गया है क्योंकि वहाँ पर वो जंतु जानवर और विषाक्त घास पाला আছে ना, तो उस सब से बचने के लिए। পিকুদার ভয়ার্থ কণ্ঠস্বর লক্ষ্য করে সৌমদা বলল, রে বিকু, ভয় পাচ্ছিস নাকি? প্ল্যান চেট করবি বলছিলি যে? আরে ভয় না, ভয় না, থ্রিলিং একটা ব্যাপার আসে এসব শুনলে। বিবেক, তুম और कुछ सुनाओ भूत का किस्सा। এরপর পেহু এবং বিবেক দুজনেই আরো কিছু অতি প্রাকৃতিক ঘটনার বর্ণনা করল। ওদের খাওয়া শেষ হতে রাত্রি 10টা বাজল। পরের দিন সকালে উঠে বাজার হাট ঘুরে খাওয়া দাওয়া করে ফেরার সিদ্ধান্ত নিল ওরা। পথে আশেপাশের চা বাগান এবং অন্যান্য বিশেষ দ্রষ্টব্যের স্থান ঘুরবে এইরকম একটা পরিকল্পনা করল। নিচে নেমে রমন বলল, পরিতোষবাবুকে জিজ্ঞাসা করো উনিও যাবেন কিনা। বেরিয়ে গেছে আগেই। ভদ্রলোককে কাল রাতেও দেখলাম কোথা থেকে ফিরছে। দীপঙ্কর সিঁড়ি থেকে নামতে নামতে বলল। রমন দীপঙ্করের দিকে ফিরে একটু ভ্রু কুঁচকে প্রশ্ন করল, রাতে কখন? ঘড়ি দেখিনি, ঘুম ভেঙেছিল, তোরা সবাই ঘুমাচ্ছিলি। আর ডাকবি তো একবার। আবার ফটোগ্রাফারকে নিয়ে তো কৌতূহল কেন? এমন গোয়েন্দা আমাদের, উনি ঘুমাবেন আর ওনার 10টা সাগরেদ ওনার হয়ে খোঁজ খবর নেবে। তা ভদ্রলোক রাতে প্যাঁচার ছবি তুলতে গিয়েছিল, তাতে এত ইন্টারেস্ট কেন? সে জানি না, কিন্তু ভদ্রলোক গভীর জলের মাছ। ভদ্রলোককে আমি মনে হয় ট্রেনে দেখেছিলাম, কিন্তু সে বলল লাস্ট বেশ কিছুদিন এখানে ফটোগ্রাফিতে ব্যস্ত ছিল। কি আমরা দেখেছিলাম? খেয়াল করিসনি? আমার মনে হচ্ছে উনি আলাদা ছদ্মবেশ নিয়ে রেখেছিল, বড় চুলদারি ছিল। আর একবার দেখা হলে চুলদারিটা টেনে দেখে নিস আসল না নকল। ছাড়ো, বলছি ওনাকে দেখলে এসব জিজ্ঞাসা করো না, অচেনা মানুষ কি ভাববে। আরে वो ফটোগ্রাফার তো এখানে এসে থেকে অনেকবার এরকম রাতে বেরিয়ে পড়ে, মিনসাং দেখেছে। বিবেক তখন এসে এই কথাগুলো বলল। কতক্ষণ যায়, কোথায় যায় বলেনি? না না, মিনসাং হলো বাচ্চা ছেলে, ও ঘুমিয়ে পড়ে, জানতে পারে না। আমি অত জিজ্ঞাসা করিনি। और वो तो जंगल में ही फोटो खींचता है ना, उनको तो पता ही होगा कि किधर खतरा है और किधर नहीं। এরপর বিবেক ওদের বাজারে পৌঁছে দিয়ে চলে গেল। ছোটখাটো কয়েকটা স্থায়ী এবং বেশ কিছু অস্থায়ী দোকান ঘিরে তৈরি বাজারটা। জামা কাপড়, তিব্বতী দোকান ও আরো কিছু দোকানের মধ্যে ওরা পেহুর দোকানটা খুঁজে পেল। সেখানে ঢুকে ওরা কিছু শীতের পোশাক কিনল। আপনি বাঙালি নাকি? আমি কাস্টমারলি, মানে কাস্টমার যে ভাষায় কথা করে আমিও সে ভাষায়। আর বাঙালি, এখানে তো অনেক বাঙালি আসে, তবে ইনি খাঁটি বাঙালি। বলে উনি পাশে বসে থাকা একজন মাঝবয়সী ভদ্রলোকের দিকে দেখালেন। মধুসূদন নন্দী। রমন আর বাকিরা নমস্কার করল। তা কতদিন হলো এখানে আপনার? আমি মালদার বাসিন্দা, তবে বেশ কিছু বছর এখানে আছি কাজে। তালুকদার টিম্বার্সের দেখাশোনা করি, ম্যানেজার বলতে পারো। ওই কাঠ কেনা, সেগুলো ট্রান্সফার করা, এই আর কি। আশা করি জানো যা সব ঘটনা ঘটছে। হ্যাঁ, সুইসাইডটার ব্যাপারে শুনলাম। সে পুরনো কথা। 3 দিন আগে আমার এক কর্মচারী উধাও, কোথাও পাওয়া যাচ্ছে না। পালাবি যদি টাকা মাইনে নিয়ে পালায়, মাসের শেষে পালিয়ে গেল, তাও যদি কিছু নিয়ে যেত।
আচ্ছা, তোমরা বাংলোতে উঠেছো তো? হ্যাঁ। তোমাদের ওখানে ফটোগ্রাফার আছেন, অনেক কথা বলে গেলেন আমার সাথে। উনিও তো জানেন আমার কর্মচারী হারিয়ে যাওয়ার কথা। কবে দেখা হলো আপনার সঙ্গে? এই তো কাল সকালে। আমার সাথে আলাপ করেছিলেন ভদ্রলোক আগেই, একটা রাবার প্লান্টেশনে দেখা হয়েছিল। তোমাদের সাথে কথা হয়েছে ওনার? হ্যাঁ, কালই আলাপ হলো। অদ্ভুত লোক তো। কাল তো কত সুইসাইড, ভূত নিয়ে কথা হলো, একবারও এটার কথা বললো না। তাছাড়া অনেকবার সাবধান যদিও করলো যে সন্ধ্যের পর জঙ্গলের দিকে না যেতে। দেখি, পুলিশকে জানিয়েছি। আমার ভয়ে ছেলেটা নতুন, এখন কোথায় গেছে কিভাবে পাবো বলতো? যা সব ঘটনা ঘটে এখানে। আপনারও কি এই যে ভূতের কথা বিশ্বাস হয়? কি ভূত? এসব বুঝলো কি আর কিছু না। দেখো, এরা সবাই নেশা করবে, ড্রাগ সেবন করবে, তারপর হ্যালুসিনেট তো করবেই। যাই হোক, কোথাও প্ল্যান না থাকলে চলো কিষানপুর টি এস্টেটটা ঘুরে আসি। সবুজ গালিচায় মোড়া চা বাগানের ভেতর পথ অতিক্রম করে ওরা ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করল। সেখানে মিল ম্যানেজার অরূপ রায়ের সাথে আলাপ করালেন মধুসূদন বাবু। রসায়ন টেম্পোরারি কর্মচারী ছিল, এখানে ফার্টিলাইজার ছড়ানোর কাজ করত। রমন অরূপ রায়কে রসায়নের ব্যাপারে প্রশ্ন করাতে কথাগুলি বললেন ভদ্রলোক। তাও কতদিন হলো? এই সিজনটা। তার আগে মিলের ভেতরে কাজে ছিল, এর আগে রবার প্ল্যান্টেশনে কাজ করত। হ্যাঁ, তার মানে অনেক দিন হলো। মিলের সব মেশিনের শব্দকে ছাড়িয়ে একটু জোরেই কথাগুলো বলতে হচ্ছিল রমনকে। আচ্ছা, আপনি কি জানেন এই রওশন খুব নেশা করতো কিনা? বাইরে বেরিয়ে প্রশ্ন করল রমন। শুধু রসায়ন? গ্রামের সবাই নেশা করে। আমার তো মনে হয় কোকেন, এলএসডিও নেয়। তা নয় তো ওইসব ভূত হ্যালুসিনেট হবে কি করে? লোকাল লোক বাদে কখনো কেউ এসব দেখে না। আমারও না তাই মনে হয়। তা এই নিয়ে কিছু তদন্ত হয়নি? না, একটা লোকাল বিশ্বাসের ব্যাপার আছে। সেসব আঘাত করলে আমাদের ব্যবসাতেও প্রভাব পড়বে, বুঝলে? সেখান থেকে বিদায় জানিয়ে ওর একটা ছোট দোকানে মোমো ও নুডলস খেয়ে নিল। এরপর আরো অন্য জায়গা ঘোরার সিদ্ধান্ত নেওয়ার আগে সুমন ও সমুদা বাংলোতে ফিরে যেতে চাইল। আমি ভাবছি বাংলোতে চলে যাব, পায়ে একটু ব্যথাও করছে, বুঝলে? সুমন সকলকে এই কথা জানানোর পরে সমুদাও ওর সাথে বাংলোর দিকে চলে গেল। রমন ও বাকিরা এরপর ঘুরে বাংলোতে ফেরার পথে বিবেকের দেখা পেল এবং রিচুর অখ্যাত জঙ্গল দেখার লোভ সামলাতে পারল না। সদ্য আবার একটা ঘটনা শুনে সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল। তারই কিছুটা ঝেড়ে ফেলার জন্যই একবার জঙ্গলের দিকটায় যাওয়া ঠিক হলো। জঙ্গলের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা গোটা পরিবেশকে গ্রাস করে ফেলল। উঁচু উঁচু পাইন গাছ, শাল গাছ, রোডোডেনড্রন, সিঙ্কোনা আরো অনেক অনেক গাছ দিনের আলো প্রায় ঢেকেই দিয়েছে। মাঝে মাঝে কিছু অজানা পাখির ডাক বাদে প্রায় শব্দহীন। জায়গাটার ব্যাপারে যেসব কুকথার উঠেছে তার জন্যই হয়তো ছমছমে ভাবটা একটু বেশি মনে হচ্ছিল। এর মধ্যে পিকুদা হঠাৎ জোরে আওয়াজ করে হাঁক দিল। সবাই কিছুটা বিরক্ত আর অবাক হয়ে ওর দিকে তাকালো, যেন জঙ্গলের পরিবেশ উল্লঙ্ঘন করে বড় ভুল করেছে। যত চুপচাপ থাকবে জায়গাটা বেশি উপভোগ করবে। বিবেক এবার ইশারায় ওদের চুপ করতে জানিয়ে বলল, चलिए आप लोगों को एक खास जगह घुमा के लाता हूँ। বলছি তুমি আমাদের একবার ওই সব জায়গা ঘুরিয়ে আনো দেখি। ওই কালকে যে ঘোস্ট সাইটিং এর কথাটা বললো তোমার ওই বন্ধুটা, ওইখানে। ভূত কি এক জায়গায় বন্দি নাকি যে ওখানেই দেখবে? দেখো, আমার উপর ভর করেছে হয়তো। কিছু দূর এগিয়ে ওরা যেই জায়গাতে পৌঁছলো সেখানে জঙ্গল আরো ঘন। এখানে আলো একেবারে আসে না বললেই চলে। সামনে একটা খাড়াই নিচে যাওয়ার পথ, কিছুটা এগিয়ে দুটো সরু জলের স্রোত। সামনের খাড়াই নিচে নামার রাস্তা দেখিয়ে বিবেক ওদের বলল, যা সব ভূতের কথা শুনেছেন এদিকেই বেশি ঘটেছে। ওটাই জোর খেলা। এটা নদী পেরিয়ে মহাকালের মন্দির। পিকুদা এবং বাকিরা অবাক হয়ে সামনে নিচে দেখতে থাকলো। ওরকম দুর্গম পথে ওরা কখনোই নামতে পারবে না। অথচ বিবেক জানিয়েছে যে এই পথেই নেমে এখনো মহাকালের মন্দিরে ফুল প্রসাদ দেওয়া হয়। পিকুদা এই সমস্তই ভাবছিল। আচ্ছা রমন। পিকুদা পেছনে ফিরে রমনকে কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু রমন কোথায়? এতক্ষণ সামনে নজর তাই খেয়ালই নেই।
সবাই এদিক ওদিক তাকিয়ে ডাক দিল, কিন্তু রমনের কোনো উত্তর এলো না। কোথায় যে গেল ছেলেটা? এই কিরে দীপ, বলছি এত দূর এসেছিল তো? বাংলোতে চলে যায়নি তো? ফোনে দেখো। দীপঙ্কর জিজ্ঞাসা করে নিজের ফোনটা বের করলো। ধুর, নেটওয়ার্ক নেই তো। তোমাদের আছে? কারোর ফোনে নেটওয়ার্ক পাওয়া গেল না। চিন্তা এবং ভয় মিশ্রিত এক অভিব্যক্তি সবার মুখে ফুটে উঠেছে। জঙ্গলের গা ছমছমে ভাবটা, যেটা এতক্ষণ সবাই উপভোগ করছিল, সেটাই যেন এখন দম বন্ধ করে ফেলছে ওদের। সেখানে আরো কিছুক্ষণ ডাকাডাকি এবং খোঁজার পরে ওরা কিছুক্ষণ আগে যেখানে ছিল সেই পথে ফিরে এলো। গোটা সময় সবাই এদিক ওদিক তাকিয়ে রমনকে খোঁজার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। এর মাঝে বিবেক ওদের ফিরে যেতে অনুরোধ করল। आज चलिए वो जाके बंगलों में खबर देते हैं। वो तो उधर भी जा सकते हैं ना। आप लोगों का तो शायद मोबाइल चल नहीं रहा होगा। এরপর কিছুটা পথ এগিয়ে পিকুদা এবং দীপঙ্কর দুজনে একসাথে যেন রাস্তা ছেড়ে গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিবেক আবার ওদের হাত ধরল। কোথায় যাচ্ছেন? আরে আরে রমনের গলা পেলাম। দুজনে প্রায় একসাথেই বিবেকের প্রশ্নের উত্তর দিল। এইরকম আওয়াজ ও ডাকের কথা বিবেক আগে শুনেছে। বিবেক তড়িঘড়ি সতর্ক হয়ে ওদের দুইজনকে টেনে নিল এবং বলল, कोई आवाज नहीं हो रहा है, चलिए वापस चलिए। अंधेरा हो रहा है ना, वो बाकी सबको भी ये बोलना पड़ेगा। বাংলোতে ফিরেও রমনের খোঁজ না পেয়ে ওদের উদ্বেগ আরও বেড়ে গেল। অনেকবার ফোন করেও রমনের পাত্তা যখন পাওয়া গেল না, বিবেক আবার বেরোলো খোঁজ নিতে। কি ব্যাপার, পেলে তোমাদের বন্ধুকে? ভদ্রলোক সকাল থেকে পিকক গার্ডেনের কাছে ছিলেন। কিছুক্ষণ আগে ফিরে খবরটি পান। রমন আগের দিন সবাইকে এই ফটোগ্রাফারের সন্দেহজনক গতিবিধির ব্যাপারে ওয়াকিবহাল করেছিল। তাছাড়া যা সব ঘটনা আরও শুনেছে তা বাকিদের দাগ না কাটলেও পিকুদার সংশয় বাড়িয়ে তুলেছিল। ও ভেবেছিল কোনোভাবে এই ফটোগ্রাফারই রমনকে কিছু করেছে। তাই সামনে সেই ভদ্রলোককে দেখে অনিচ্ছা সত্ত্বেও সন্দেহটা একটু কম করতে হলো। কি ঝামেলায় ফেললো ছেলেটা। সমুদা মোবাইল কানে ধরে বলল, বিকেল হয়ে আসছে, আর দেরি হলে জঙ্গলে যাওয়াও বিপদ। ফোনে পেলে? আপনি সকালে বেরিয়েছিলেন, তা এলেন কখন? আমি অনেক আগে তোমার বন্ধুর সাথে গল্প করছিলাম, তোমাদের ফোন এলো, জানলাম। সমুদা পিকুদার হাব ভাব বুঝতে পেরে দীপঙ্করের দিকে তাকিয়ে মাঝে বলল, একবার দেখে আয় বাইরে। মেনসাংকে সঙ্গে নিয়ে দীপঙ্কর বাইরে বেরোতেই রমনের সাথে দেখা। কিরে, কোথায় গিয়েছিলি? আরে পরিতোষবাবুকে দেখলাম জঙ্গলে, ওদিকে গিয়ে দেখি তোরা নেই। ভেতরে ঢুকতে পিকুদা এগিয়ে এলো। সবাই এক প্রকার উত্তেজিত কি হয়েছিল জানার জন্য। কি ব্যাপার রমন, কোথায় ছিলিস? বুঝছি না, পিছনে তো ছিলে। বললাম আসো, হঠাৎ উধাও। তাই বলো 2 ঘন্টা? কি? আমি 10 মিনিটের জন্য আলাদা ছিলাম। মনে হলো পরিতোষবাবুকে দেখলাম, তাই ওদিকে এগোতে গেলাম, কিন্তু তারপর তো আর পেলাম না। হঠাৎ কুয়াশা মেঘ এত বেড়ে গেল, অসুবিধা হচ্ছিল, তাই ফিরে এলাম। 2 ঘন্টা হলো তোকে পাওয়া যাচ্ছে না। মোবাইলে টাইমটা দেখ। আর ওই যে তোর পরিতোষ বাবু, কাকে দেখে যে আলাদা হলি ভগবান জানে। এই সত্যি সত্যি বলতো কি হয়েছিল? এরপর বিবেক জানালো এরকম ঘটনার ব্যাপারে। জঙ্গলে অনেকেই আওয়াজ শুনে হারিয়ে যায়। ওর মনে হলো সেই রকম কিছু ঘটে থাকতে পারে। যদিও রমন কথাগুলো মানতে নারাজ, কিন্তু ওর কাছে আপাতত কোনো ব্যাখ্যা ছিল না। পরের দিন ভোর 5:30টার মধ্যে ওরা বেরিয়ে পড়ল। কাছাকাছি ঘোরা শেষ হলে ওদের গাড়ি যখন জঙ্গল অতিক্রম করে দলগাঁওয়ের পথে এগোচ্ছে, তখন রাস্তায় পরিতোষবাবুর দেখা মিলল। পরিতোষবাবু একটা জিপের সাথে কথা বলছেন। সমুদা গলা বাড়িয়ে জিজ্ঞাসা করল, কি হলো, কোথায়? ওই জল ঢাকা ঝালংয়ের দিকে একটু যেতাম। তোমরা কি ওই দিকেই? পরিতোষ গুহ উঠে পড়লেন, হাতে তার বড় কালো ব্যাগ। কোন দিকে যাচ্ছ বিবেক? ওই কৈরিবাস, মোয়ালু, গোলাইয়ের কাছে ছেড়ে দিও আমাকে না হয়। দলগাঁও রঙ্গু যাएंगे। এদিকে হেলি পয়েন্ট, ওই কুমাই পিক ঘুরলাম। আপনি কি ঝলং বিন্দু যাবেন? দেখি, এখনো ঠিক করিনি। দলগাঁও রঙ্গু যেতে বেশ কিছু সুন্দর স্পট পাবো, আর গোটা জায়গাটাই খুব সুন্দর। আহা, গ্রিন কচুয়া পেলেন? নট ইয়েট, আজ দেখি পাই কিনা। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ একদম, আমার কিছুই হয়নি মিস্টার গুহ। বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন ছিল। রোশন, মানে রিসেন্ট যে ছেলেটি মারা গেল, তার সঙ্গে তো আপনার ভালো যাতায়াত ছিল শুনলাম।
ভদ্রলোকের মুখে অল্প সময়ের জন্য হাসিটা উবে গিয়ে আবার ফিরে এলো। বাবা, তুমি কিছু তদন্ত করছো নাকি? রসান আমাকে ওই জোর খোলা জঙ্গলে বেশ কিছু পাখির খবর দিত, অনেক জানতো ছেলেটা। বলে ভদ্রলোক একটা সমবেদনা সূচক শব্দ করলেন। শুনেছিলাম ও বেশ নেশাও করতো, এরকম কিছু আপনার চোখে? নট ইন ফ্রন্ট অফ মি, আর আমার কাজের সময় ভীষণ সিনসিয়ার। কাল আমরা... এবারে পিকুদা কিছু একটা বলার আগেই পরিতোষবাবু বললেন, এরকম আরো অনেক লোকাল ছেলেদের সাথে কথাবার্তা বলে জঙ্গলের রাস্তা, পাখি পশুর সম্বন্ধে জেনে নি। তোমরা হয়তো জানো না, যেদিন তোমরা এলে ওই দিন থেকে আরো একটা ছেলে পালিয়ে গেছে, কাঠের কাজ করত। তালুকদার টিম্বার্সের ম্যানেজারের সঙ্গে আলাপ হয়েছিল কাল, উনিও বললেন। এমন সময় এলাম এখানে, তো মনে হচ্ছে ভালো করে ঘুরতে পারবো কিনা কে জানে। রমণীর কথার মধ্যে একটা হতাশার ভাব বোঝা গেল, তবে সেটা হয়তো শুধু পরিতোষ গুহকে দেখানোর জন্যই। গাড়ি নিয়ে ওরা বেশ কিছু জায়গা ঘুরে দেখল। পাহাড়ের প্রত্যেকটি ভিউ পয়েন্ট থেকে ভুটান পাহাড়, জলঢাকা নদী ও আশেপাশের জঙ্গল দৃশ্যটিকে আলাদা সৌন্দর্য প্রদান করছিল। কথা মতো পরিতোষবাবু গৈরিবাস মোড়ে নেমে পড়লেন। পিকুদা যদিও কয়েকবার অ্যাক্সিডেন্ট স্পটে যাওয়ার কথা তুলেছিল, কিন্তু সৌমদার মানাতে সেখানে যাওয়া হয়নি। শুধু গাড়ি থেকে দূরে জায়গাটা দেখিয়ে দিয়েছিল বিবেক। এই রমন, কি মনে হলো ফটোগ্রাফারের বিষয়? বাংলোতে ফিরে পিকুদা জিজ্ঞাসা করল। ইন্টারেস্টিং মানুষ, পাখি জন্তু জানোয়ার ছাড়া লোকজনদের উপরও ভালো নজর। বলে রমন সৌমদার দিকে তাকালো। আরে না, মানে সন্দেহের কিছু? সন্দেহম। আরে তোরা খেয়াল করলি ওই মাঝে চায়ের দোকানে একটা লোকের সঙ্গে জোর গলায় কি সব কথা বলছিল? কালো জ্যাকেট, নীল চেক মাফলার দেখেছি। এরপর কিছু একটা কাগজ ধরিয়ে দিল, পরে লোকটা কোথাও চলে গেল। কিন্তু সিরিয়াসলি আমার কিন্তু এই ভদ্রলোককে কেমন একটা সন্দেহ হচ্ছে। রমন, তুই কি ভাবছিস? কিছুই জানি না, আমরা ভীষণ নিরীহ মানুষ, বুঝলে। তাছাড়া কালো দেখলাম ভদ্রলোক অনেক রাতে কোথাও থেকে ফিরছে। একটা ইন্টারেস্ট আছে, ভাবছি যাই খোঁজ করি। আমি সাথে আছি, তুই খোঁজ খবর নেওয়া চালিয়ে যা। উনি চলেন পাতায় পাতায়। তুমি তালুকদার টিম্বার্সের প্রসঙ্গ তোরা রাঁচ পেয়ে নিজেই বলে দিল। সেটাই দেখলাম রে। তা তোর কি মনে হচ্ছে বলতো, এই ভদ্রলোক এইসব সুইসাইডের সঙ্গে যুক্ত নাকি? বলতে পারবো না, কিন্তু এই ভদ্রলোকের কথা সব জায়গায় শুনতে পাচ্ছি। সন্দেহটা একটা ভারী শব্দ, সেটা না বলে আমার কৌতূহল বলাটা হয়তো যথাযথ হবে। তাছাড়া পিশাচের ব্যাপারটাও আছে। তুই কি এসব তান্ত্রিক ফান্ত্রিকের গল্প সত্যি ভাবছিস নাকি? আমার সত্যি ভাবা দিয়ে কি যায় আসে বলো? কিন্তু যার গল্প শুনলে ওসব যেসে তান্ত্রিক না। মায়ং ঝাঁকড়ি প্রচণ্ড উচ্চমানের তন্ত্র করত, পড়েছিলাম আমি। মায়ং আসামের একটা গ্রাম, প্রায় সবাই এই তন্ত্রশাস্ত্র নিয়ে পড়াশোনা করত। 14th সেঞ্চুরিতে মোহাম্মদ শাহ এই মায়ং আক্রমণ করেছিল। শুধুমাত্র তন্ত্র ও জাদু বলে গোটা হাজার হাজার সৈন্যদের গায়েব করে দিয়েছিল ওই মায়ংরা। এরপর ঔরঙ্গজেবও আক্রমণ করেছিল, কিন্তু সেও সফল হতে পারেনি। তারও কারণ এই মায়ং তান্ত্রিক বা ঝাঁকড়িদেরই বলা হয়। সৌমদা বাদে ঘরের সকলেরই এক অভিব্যক্তি। রমন একটু থেমে আবার বলা শুরু করল। তারপর কালকের ঘটনা এখনো ভুলতে পারছি না, একদম মাথায় আসছে না আমার কিভাবে হারালাম। তাছাড়া সময় নিয়ে এতটা ভুল কিভাবে। হয়তো পরিতোষ গুহ এই ব্যাপারেও কিছু জানবে। আগের দিন রাতে ওই লাল জল পেটে পড়েছিল না, তারই এফেক্ট দেখা দিয়েছিল পরের দিন। ভূতে ওকে ডেকে নিয়ে গিয়েছিল। শুনলি তো, ওই চা বাগানের ম্যানেজার বলল এরা নেশা করে এসব ভুলভাল জিনিস দেখে। তুইও ওদের মতনই দেখেছিস। সকলে রমনের কথায় গুরুত্ব দিলেও সৌমদা এসব মানতে একদমই নারাজ। রমন আর তাকে আলাদা করে বোঝাবার চেষ্টা করল না। সেই রাতে রমন খাওয়া দাওয়ার পর স্থির করল একটু সজাগ থাকবে। দীপঙ্করের কাছে আগের রাতের ঘটনা শুনেছে এবং পরের রাতে নিজেই দেখেছে অন্ধকার থেকে পরিতোষবাবু গভীর রাতে নিজের কটেজে ঢুকছেন। তাছাড়া আরও যেসব ঘটনা ঘটেছে তা ঘিরে ওর মধ্যে কৌতূহল বেড়ে উঠেছিল। রাত যখন 12:15, তখন ঘরের সবাই নিদ্রামগ্ন হয়েছে। রমনের লক্ষ্য বাইরেই ছিল। একটু বাদেই বাইরে একটা ছায়ামূর্তি দেখে রমন বেরিয়ে পড়ল। ছায়ামূর্তি আর কেউ নয়, ফটোগ্রাফার পরিতোষ গুহ। সময়টা খুব একটা ঠান্ডার না, তবে রাতে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায়।
নিজেকে আড়াল করে কিছুটা দূরত্ব বজায় রেখে রমন পরিতোষ কুহুকে অনুসরণ করতে থাকল। জনমানব শূন্য রাস্তা। দূরে পেছন থেকে একটা লরি এগিয়ে আসার আওয়াজ পাওয়া গেল। জঙ্গলের রাস্তা আসতেই রমন দেখল পরিতোষবাবু আরেকজন ছায়ামূর্তির সাথে দেখা করল। দূর থেকে অন্ধকারে বোঝা যাচ্ছিল না কে ওই তৃতীয় ব্যক্তি। পেছন থেকে আসা লরির হেডলাইটের আলোতে যদি কিছু দেখা যায়, নিজেকে আড়াল করে তার অপেক্ষা করল রমন। তবে সেই আলো স্পষ্ট হওয়ার আগেই পেছন থেকে একটা পরিচিত গলা। এই রমন, কোথায় যাচ্ছিস? রমন একটু ইশারায় চুপ করিয়ে পিকুদাকে কাছে আসতে বলল, কিন্তু এরপর মুহূর্তের মধ্যে যা ঘটনা ঘটল তার জন্য রমন প্রস্তুত ছিল না। পেছনে লরি থেকে একজন টেনে পিকুদাকে তুলে নিল। পিকুদার গলা শুনে পেছনে ফিরতেই তার আগেই ফটোগ্রাফারকে হারিয়েছে রমন। তবে সে যাই হোক, এখন রমনের লক্ষ্য ওই লরি। গাড়ির পেছনে দৌড়ালো রমন, তবে আবার আরেকটা বাধা। এবার অন্ধকারে একটা হাত রমনকে আটকে দিল। পেছনে পড়ে গেল রমন। মাথা তুলে দেখল পরিতোষবাবু আর আরেকজন ব্যক্তি, সে তৃতীয় ছায়ামূর্তি। আগের দিন গৈরিবাস ঝালং যাওয়ার পথে এই লোকটাকেও রমন দেখেছিল। পুলিশের সাথে সিভিল ড্রেসে কথা বলছিলেন। পরিতোষবাবু হাত বাড়াতে কিছুটা পেছনে সরে গেল রমন। পিকুদাকে কোথায় নিয়ে গেল? হাত ধরো, আমাকে ভয় নেই। তোমার বন্ধু কোথায় গেছে আমি জানি। ওঠো, সব জানবে। এখন ওঠো, হাতটা ধরো। কিছু দূর এগিয়ে একটা ছোট আউট হাউসের ভেতরে ওরা ঢুকল। সেখানে রমনকে পরিতোষবাবু নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে তার পরিচয় দিল এবং সমস্ত ঘটনা জানালো। অম্বরীশ গাঙ্গুলি, অ্যাডিশনাল ইন্টেলিজেন্স অফিসার, ন্যাশনাল রেভিনিউ অ্যান্ড কাস্টমস ব্যুরো। মানে তোমাকে বলতে অসুবিধা নেই, তোমাদের খোঁজ খবর নেওয়া হয়ে গেছে আমার। তবে একটা কথা, পরশু আমি জঙ্গলে যাইনি। যেদিন তুমি জঙ্গলে হারালে, কোন দিকে গিয়েছিলে বলতে পারবে? রমন মাথা নাড়ল, কারণ ও জানে না। এরপর অম্বরীশবাবু বললেন, রিসেন্টলি মালদায় কিছু ডাকাতি আর খুন হয়। ওদের দলের দুজন ধরা পড়ে। এরপর জানা যায় ওরা যেসব আর্মস ব্যবহার করছিল তা সব বেআইনি চাইনিজ ইম্পোর্টেড আর্মস। আমাদের ডিপার্টমেন্ট আরো তদন্ত করে জানে আর একটা গ্যাং এখানে আফিম চাষ করে। এখান থেকে আফিম যায় চীন এবং সেখান থেকে গুলি, বারুদ, বন্দুক সব আমদানি হয়। আর এর থেকে সব টেরোরিস্ট অ্যাক্টিভিটি চলে। টিপ অনুযায়ী খবর পাই এখানেই ওদের ডেরা আছে একটা। আজ একটা বড় কনসাইনমেন্ট এক্সচেঞ্জ হবে। আমাদের টিম রেডি আছে ওদের ক্যাপচার করার জন্য। তোমার বন্ধুও উদ্ধার হবে। প্রশান্ত, তুমি দুজনকে নিয়ে চলে যাও। শেষ কথাটা অম্বরীশবাবু পাশে থাকা দ্বিতীয় ব্যক্তিকে জানালো। রমন হাঁ করে শুনছিল। কৌতূহল থাকলেও এর আগে সত্যি এরকম একটা তদন্তের মাঝে পড়েনি সে। তাছাড়া সে তো একেবারে ফেল করে গেল তদন্তে। যাকে সন্দেহ করছিল সেই কিনা ল এনফোর্সমেন্টের একজন তাবড় অফিসার। কিছুটা নিজেকে বোকা মনে হলো, নিজেকে সামলালো সে। পিকুদা বিপদে। আমিও যাচ্ছি প্রশান্ততার সঙ্গে। না না, তুমি এক কাজ করো, বাংলো ফিরে যাও। বাকিদের জানাও, সেটাই দরকার। পিকুদাকে কোথায় নিয়ে গেছে আর কেনই বা নিল সেটা বলুন। কেনর উত্তর এখন দেওয়া সম্ভব না। হয়তো ওরা তোমার বন্ধুকে আমি ভেবে গুলিয়েছে, কারণ তোমাদের এই সময় এখানে থাকার কথা নয়। ওদের আন্ডারগ্রাউন্ড ডেরা আছে একটা উত্তর দিকে, ওখানেই নিয়ে গেছে হয়তো। একটা চিন্তা হচ্ছে, শুনছি ওদের আরো একটা লোকানোর জায়গা আছে, সেটা এখনো খুঁজে পাইনি। তবে আমার বিশ্বাস তোমার বন্ধুকে সেখানে নেবে না ওরা। প্রশান্ত, তুমি আরো কয়েকজনকে নিয়ে চলে যাও। রমন, বাংলোতে ফিরে যাও, চিন্তা করো না। পাশে দাঁড়ানো প্রশান্তবাবু ওনার কথায় সম্মতি দিল। এরপর রমনের কাঁধে হাত রেখে বেরিয়ে চলে গেল। তুমিও বেরিয়ে পড়ো, আমি অন্যদিকে সামলাতে যাই। চিন্তা করো না, প্রশান্ত তোমার বন্ধুকে নিয়ে আসবে। বাইরে বেরিয়ে রমন যেদিকে প্রশান্তবাবু গেলেন সেদিকটা দেখল। অন্ধকার জঙ্গলে ওর মনে উত্তেজনা খেলে চলল। পিকুদাকে ধরে নিয়ে গিয়েছে আর ও কিছু না করে কাপুরুষের মতো ফিরে যাবে। অথচ এটাও মাথায় ঘুরছে যে শয়তানদের ডেরায় আরো অনেক বিপদ থাকতে পারে। আর একা সেখানে গিয়ে কি বা করবে? ওখানে গিয়ে যদি আরো বিপদ বাড়ে। এইরকম ভাবতে ভাবতে মনস্থির করলো বাংলোতে গিয়ে সবাইকে নিয়ে আসবে একসাথে। অম্বরীশবাবুর আদেশও ছিল সেটাই। বাংলোর দিকে কিছু দূর এগোতেই রমন একটা আর্তনাদ শুনতে পেল। আওয়াজটা অম্বরীশবাবুর দিক থেকে আসছে। আর কিছু না ভেবে ওই দিকে দৌড় দিল রমন।
অন্ধকার, তবু দূর থেকে ব্যাপারটা আন্দাজ করতে খুব একটা বেগ পেতে হলো না ওকে। অম্বরীশ বাবুকে ঘিরে ধরেছে কিছু দুষ্কৃতীরা। 4 জন দুষ্কৃতীর বিরুদ্ধে নিজের অসহায়তার কথা হয়তো ভুলে গিয়েছিল রমন। মাটি থেকে 2টো বড় পাথর তুলে সন্তর্পণে কাছে এগিয়ে গেল। অম্বরীশ বাবুর দিকে বন্দুক তাক করা লোকটা আর সামনে লোকটাকে টিক করে ছুড়ে দিল পাথর দুটো। অব্যর্থ নিশানা। অম্বরীশ বাবু আগে রমনকে দেখে ফেলেছিল। প্রথম পাথর পড়তেই ডান দিকে লোকটার পায়ে সজোরে এক লাথি মেরে কুপোকাত করে দিল। অপরজনকে মাথা দিয়ে বুকে একটা গোতা মারল। বুক ধরে বসে পড়ল সে। রমন কাছে এসে গিয়েছিল এর মধ্যেই। প্রথম দুষ্কৃতীর সামনে নিয়ে বন্দুকটা আবার মাটি থেকে তুলতে যাচ্ছিল। একটা ছোট গাছের ডাল দিয়ে সজোরে মাথার পিছনে মেরে অজ্ঞান করে দিল রমন তাকে। এরপর অম্বরীশ বাবুর হাতের বাঁধন খুলে তাকে একটা বন্দুক দিয়ে দিল। অম্বরীশ বাবুর উপদেশে ওদের 4 জনকে ওরা 2 জন মিলে বেঁধে ফেলল। এর মধ্যে ওয়াকি টকিতে অম্বরীশ বাবু নিজের টিমকে সংকেত দিয়ে ফেলেছিলেন। 3 মিনিটের মধ্যে যখন একটা গাড়ি চলে এলো, তখন রমন বুঝল ও না এলেও অম্বরীশ বাবুর ব্যাকআপ রেডি ছিল। অম্বরীশ বাবু রমনকে বলল, থ্যাঙ্কস ইয়াং ম্যান। বন্দুক চালাতে জানো? রমন মাথা নাড়ল, কারণ ও জানে। অম্বরীশ বাবু রমনের হাতে একটা রিভলভার ধরিয়ে দিয়ে বলল, অনলি ফর প্রোটেকশন, লোডেড আছে, এদিকে সেফটি লক। রমনের হাতে বন্দুক ও মনে উত্তেজনা, আর উত্তেজনার পাশাপাশি ভয়টাও যে বেড়ে চলেছে সেটা আর বলতে হয় না। তবে অম্বরীশ বাবু নিশ্চয়ই রমনের মধ্যে সেই ভয়কে জয় করা উপস্থিত বুদ্ধি দেখেছিলেন, তাই ওর উপর ভরসা করতেও দ্বিধা বোধ করেননি। তুমি এটা নিয়ে তোমার বন্ধুর কাছে যাও। প্রশান্ত যেই দিকে গেল ওই দিকে এগোও। এটাও ধরো, আমাকে জানাবে। 1 আমার নাম্বার আর 2 প্রশান্তকেও পেয়ে যাবে। অম্বরীশবাবু কথাটা বলে তার একটা স্যাটেলাইট ফোনও রমনের হাতে ধরিয়ে দিল। এরপর হাত তুলে একটা ক্ষীণ আওয়াজ করল, যা বোধহয় ব্যথা পেলে সবাই করে থাকে। শার্টটা কোমর থেকে সরতেই রমন দেখল সেখানে সদ্য কাটা জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। রমনের নজর সেদিকে বুঝে অম্বরীশবাবু হাত দিয়ে সেই জায়গা চেপে বলল, এটা ঠিক হয়ে যাবে, তুমি এগো। রমন বাইরে বেরিয়ে একবার ভাবল দৌড়ে বাংলোতে গিয়ে কাউকে ডেকে আনবে কিনা, কিন্তু পরে ভাবল তাতে দেরি হয়ে গেলে। এর আগে কয়েকবার ফোন করে না পেয়ে তা একটা মেসেজ দীপঙ্করের মোবাইলে লিখে একা বেরিয়ে পড়ল অম্বরীশবাবুর দেওয়া নির্দেশে। অম্বরীশবাবু জানিয়ে রেখেছে উত্তর দিকে কিছুটা এগিয়ে একটা টিলা পার করেই ডেরা পাওয়া যাবে। রমনকে সাহায্য করতে আর একটা টিম এসে যাবে। প্রশান্ত তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এই জঙ্গলে কি হিংস্র জন্তু আছে নাকি? রমন এদিক ওদিক দেখে নিল, আর কিছু না ভেবেই এগোতে থাকল। রাত আরও বেড়েছে এবং তার সাথে ঠান্ডাও। অম্বরীশবাবুর দেওয়া পথ অনুসরণ করে কিছু দূর এগোতেই একটা আওয়াজ পেয়ে রমন নিজেকে সতর্ক করল। একটু মনোযোগ দিতেই আওয়াজটা পিকুদারি বোধ হতে লাগল। রমন, রমন এইদিকে, বাঁচা তাড়াতাড়ি। তবে এই পথ তো অম্বরীশবাবুর জানানো পথ না। কিন্তু রমন আর কিছু ভাবার অবকাশ পেল না। এক প্রকার ওই আওয়াজ ওকে সম্মোহন করেই টেনে নিয়ে যাচ্ছিল। ওর গোটা মনোযোগ ওই ক্ষীণ আওয়াজটাতেই আটকে রয়েছিল, আর সেটাকেই অনুসরণ করে রমন এগোতে থাকল। মাঝে হঠাৎ রমনের মনে হলো যে আরও একজন ওর সাথে ছুটছে। সে অজানা সম্মোহনের ডাক যেন উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এরকম কতক্ষণ সেই দিকে এগিয়েছে তা বোঝা মুশকিল। তবে হঠাৎই বাঁ দিক থেকে পিকুদা খোঁড়াতে খোঁড়াতে রমনের সামনে এলো। যাকে উদ্ধার করতে যাচ্ছে তাকে সামনে আচমকা চলে আসতে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রমন। কিরে চল, আবার কোথায় চলে গেলি? হঠাৎ ঘুম ভাঙলে যেরকম অবস্থা হয়, পিকুদার মুখে এই কথা শুনে রমনেরও সেরকম অবস্থা। তুমি কখন এলে? রমন জিজ্ঞাসা করল। পিকুদা কিছুটা ভয় আর কিছুটা বিস্ময় মিশিয়ে উত্তর দিল, কি বলছিস বলতো? চল চল, আরে তুই তো আমাকে বাঁচালি। এই সময় আরেকটা গাড়ির হেডলাইট ওদের চোখে পড়তেই রমনকে পিকুদা টেনে একটু পেছনে সরিয়ে আনলো। আরে আরে কি করছিস? গাড়িটা ওদের কাছে এসে থামতেই 2 জন পুলিশ ওদের উঠিয়ে নিল। রমন তখনও ভেবে চলেছে কি এমন হলো যেটাও মনেই করতে পারছে না। অম্বরীশবাবু কেমন আছে? আর প্রশান্তদা? স্যার ঠিক আছে, তুমি তো হিরো হয়ে গেছো। এদিকে না এলে তোমার বন্ধুকে পাওয়া যেত না। রমনের পর পিকুদার দিকে তাকিয়ে কিছু বলবে, কিন্তু সামনে বসা রেঞ্জ অফিসার বললেন, ঠিক আছে, তুমি যা করেছো তার জন্য এত ধকল। তোমার রেস্ট দরকার, তোমার বন্ধুরও।
হ্যাঁ রমন। পিকুদাও রেঞ্জারের কথায় সায় দিল, এরপর শুয়ে পড়ল। রমনও তাই করল। পরের দিন সকালে রমন ঘুম থেকে উঠতেই দেখল সে বাংলোতে শুয়ে আছে। ওর পাশে পিকুদাও শুয়ে আছে। রমন আস্তে আস্তে উঠতে দীপঙ্করকে দেখল। এই তো ঘুম ভেঙেছে, সুমন ডাক। এরপর ঘরে অম্বরীশবাবু, তারপর সোমদা, আর পেছন পেছন সুমন, বিবেক আর বাকিরাও ঢুকল। কি রমন, কেমন আছো? আপনাদের মিশন সফল হয়েছে? তুমি না থাকলে তো সফল হতো না। আফটার অল তোমার বন্ধুকে রেস্কিউ করাটাও তো মিশনের পার্ট ছিল। ওখানে গেলে বলে ওদের আরো একটা ডেরার খবর মিলল। আর প্রশান্তদা? রমনের চোখে মুখে এখনো সেই কালকের বিস্ময়। এর মধ্যে পিকুদাও উঠে গিয়েছে। প্রশান্ত! অম্বরীশ গাঙ্গুলি ডাক দিতে প্রশান্ত ঘরে ঢুকল। এই যে দেখো, একদম ঠিক আছে প্রশান্ত। আমাকে বলো, কি এমন দেখে তুমি অন্য পথে গেলে? সেই সিদ্ধান্তটা না নিলে তো ঠিক সময় তোমার বন্ধুকে পেতে না। রমন একবার পিকুদার দিকে তাকালো, তারপর বলল, একটা আওয়াজ পেলাম আমি, পিকুদার গলা। এই অনিচ্ছা সত্ত্বেও ওদিকে এগোলাম। এরপর আমি ঠিক এখনো মনে করতে পারছি না কি হলো। আমি বলছি, মানে যতদূর আমার দেখা। হ্যাঁ তুমি বলো, মানে আমাদের ডেল্টা টিম আসার আগে অবধি কি হলো? ডেল্টা মানে? এরপর রমনের দিকে তাকিয়ে তারপর আবার বলল, ও আচ্ছা, পুলিশ। হ্যাঁ, ওরা তো এলো অনেক বাদে। আমিও যে কতটা বলতে পারবো জানি না, কিন্তু রমনের যখন মনে নেই, তাহলে আমি যতটা জানি সেটুকুই আপনাদের বলি। ঘরে মেনসাং 2 গ্লাস দুধ দিয়ে গেল। সেই দুধ খেতে খেতে পিকুদা তার কালকের অভিজ্ঞতা ব্যক্ত করা আরম্ভ করল। রাতে যখন রমন বেরিয়ে গেল, সেটা আমি টের পেয়ে ওর পিছনে পিছনে গিয়েছিলাম। চোখের ভুল হয়েছিল। অন্ধকারে আমার মনে হলো রমন মাল বোঝাই ছোট লরিতে উঠল গিয়ে। তা গাড়িটার কাছে গিয়ে জোরে ডাকতে গিয়ে বুঝলাম যে রমন ওখানে না, বাইরে আমার সামনেই ছিল। কিন্তু আচমকাই ওই লরির পিছন থেকে তখন ওরা আমাকে তুলে নিল। এরপর কিছু বোঝার আগেই তো ওরা আমাকে নাকে মুখে রুমাল দিয়ে এমন করে চেপে ধরল, আর তারপরেই বোধহয় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর মাঝে জ্ঞান কিছুক্ষণের জন্য ফিরল যখন, তখন দেখি আমি ওদের ডেরাতেই। একটা পাথরে দড়ি দিয়ে আমাকে বাঁধা, পিঠে কোমরে হালকা ব্যথাও করছিল। কখন যে মেরেছে হুঁশও নেই। খুব বেশি মনোযোগ দিয়ে তাকাতে পারছিলাম না, তবে এটুকু বুঝেছিলাম ওরা একটু উত্তেজিত হয়েই চলাফেরা করছিল ওখানে। ভাষাটাও সেরকম বুঝিনি, তবে মাঝে 2-1 হিন্দিতেই কথা বলছিল। মুরদুয়াল পাকড়া গেয়া আরও কী সব। আমার চোখে তখন তন্দ্রা ভাবছিল, তাও যা দেখলাম তা অবিশ্বাস্য। বাইরে 2জন পাহারা দিচ্ছিল। হঠাৎ গাছ থেকে 2টো দড়ি নিচে নেমে ওদের 2জনকে ওপরে তুলে নিল, আর কিছু সেকেন্ড পর ওপর থেকে মুখ থুবড়ে ওরা নিচে পড়ে গেল। এরপর আমার দিকে পিছন ঘুরে এই লাল জ্যাকেট পরে রমন লাফালো নিচে। বাকি কিছু আমি জানি না। কিছু গুলি ছোড়ারও আওয়াজ পেয়েছিলাম। জ্ঞান পুরোপুরি বোধহয় ঠিক আসেনি, ওর মধ্যেও চোখ বন্ধ হয়ে আসছিল। এরপর যে কি হলো ঠিক বলতে পারবো না। আমি দেখলাম রমনের কাঁধে চড়ে এগোচ্ছি আমি। আমার চোখের সামনে রমনের জ্যাকেট আর পাথুরের রাস্তা। আর তারপর হঠাৎ কোনোভাবে 2জনেই পড়ে যাই মনে হলো। তার কিছুক্ষণ পরে আবার তোকে পাই। এরপরেই বোধহয় পুলিশের রেস্কিউ টিম ওখানে আসে। যা পারছে বানাচ্ছে। রমন তোমাকে কাঁধে নিয়ে ছুটছিল? আমাদেরকে দেখিস না, আমি ফুল ব্ল্যাঙ্ক। পরে মনে পড়লে জানাবো। আপাতত এ যা বলছে সেটাই বিশ্বাস করতে হবে। রমনের দিকে দীপঙ্কর তাকাতে উত্তর দিল, আরে জোরে মানে পাই পাই করে নাও ছুটতে পারে। ওই তন্দ্রা অবস্থায় বুঝতে অসুবিধা হয়েছিল, তবে রমণই ছিল, ওর গলা আমি পেয়েছিলাম। সে ঠিক আছে, এরপর পুলিশে কে খবর দিল? এইটা ঠিক মনে পড়ছে না। এবারে অম্বরীশবাবু মুখ খুললেন। রমনের কাছেই ফোনটা ছিল।
ওরই করে থাকার কথা। তাছাড়া কাছে একটা সাইকেল পাওয়া গেছে। তোমাদের বন্ধুকে হয়তো রমন সাইকেলে চাপিয়েই ফিরিয়ে এনেছিল। যদিও সাইকেলটা ভাঙা অবস্থায় পাওয়া যায়, কিন্তু হতে পারে সেটা পরে অকেজো হয়। সে কথা থাক, রমনের কথা ভেবে এদিকে আমি একটা টিমকে বলে রাখি রমনের থেকে কোনো সিগন্যাল পেলে তৎক্ষণাৎ সেখানে চলে যাবে। আর কিছু টিম নিয়ে আমরা ঝালং যাওয়ার পথে এদের আর্মস ভরা ট্রাক গ্রেপ্তার করি। ওদিকে আমাদের জানা এলাকায় ওদের বাকি দুষ্কৃতীরাও ধরা পড়ে। রমনের ডিভাইস থেকে একটা সিগন্যাল আসে, কোনো গলা পাওয়া যায় না। তবে আমরা সেই সময় সিগন্যাল ট্রেস করে ওদিকে চলে যাই, ওদের দুজনকে উদ্ধার করি। আমার মনে হয় এই ভূতের গল্পটাও এর জন্যই বানানো, পুরোটাই বুজরুকি। দেখো, লোকাল বাসিন্দাদের একটা বিলিফ আছে এই নিয়ে, হয়তো সেটাকেই কাজে লাগিয়েছিল এরা। শেষ 2-2.5 বছর এখানে ভূতের উপদ্রবটা আচমকা বেড়ে গিয়েছিল, তার পিছনে এদেরই হাত ছিল বোধহয়। আপাতত ভূত দেখা, হারিয়ে যাওয়া এসব কমবে আমার বিশ্বাস। আচ্ছা, রওশন এবং তালুকদার টিম্বার্সের কর্মচারীর সঙ্গে আপনার যাওয়া আসা ছিল, সেটা তো নিশ্চয়ই জঙ্গলের ফুল আর পাখি সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য নয়। প্রশ্নটা শুনে অম্বরীশ গাঙ্গুলি রমনের দিকে মাথা ঘুরিয়ে বললেন, রওশন আমাকে জঙ্গল এবং আশপাশের এলাকার চোরা পথের ব্যাপারে তথ্য দিত। ওর থেকেই এদের আস্তানার খোঁজ পাই। তবে শুরুটা ওই জন্তুর জানোয়ার দিয়েই হয়েছিল। আরো কিছু তথ্য পাওয়ার আগেই ওর মার্ডার হয়। দুষ্কৃতীরা ওকে বোধহয় কোনো জায়গায় দেখে ফেলে এবং পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। ও যে আমার সাথে কাজ করছে না এবং সেখানে ভুল করেই চলে গিয়েছিল, সেটা বোঝানোর জন্য ঘটনাটাকে এখানের পুলিশরা সুইসাইড বলে। তাছাড়া ভূতের গল্পটা তো আছেই। ওরা যেমন ভূতের ব্যবহার করে এরকম কাজ চালাচ্ছিল, অনেকটা সেই পদ্ধতি আমিও নিয়েছিলাম। কিন্তু রওশন না মরলেই ভালো হতো। এভরি লাইফ ইজ প্রিসিয়াস। আমার মনে হয় তোমার এই বন্ধুটিকেও আমাদের কোনো ইনফরমার ভেবেই তুলে নিয়েছিল। তুমি লুকিয়েছিলে, নয়তো তোমাকেও দেখতে পেত। আরেকজন? তাকে তো পাওয়া যাচ্ছে না শুনলাম। ওয়েল, তালুকদার টিম্বার্সের হারিয়ে যাওয়া কর্মচারী মানে প্যালডেন, এই যে তোমার সামনে দাঁড়িয়ে। এই বলে অম্বরীশ গাঙ্গুলি প্রশান্তের দিকে দেখালেন। প্রশান্ত গুরুং, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কালিম্পং থানা। রওশন মরে যাওয়ার পর ঠিক করি প্রশান্তই প্যালডেন সেজে জঙ্গলে কাজ করার ছুতোয় আমার সাথে রহস্যের জট সমাধান করুক। তাদের নাকি মারলাম আমি, এটা কি বলছে? রমন আবার জানতে চাইল। ভালো করেছ, ওখানে টোটাল 7 জন ছিল। দুর্ভাগ্য আমরা আসার আগে 3 জন মারা যায়। 2 জন টিলা থেকে ঝাঁপ দেয়, আর একজন বোধহয় পালাতে গিয়ে গাড়ির ধাক্কা খায়। বাকি 3 জন শকে আছে, কথাও বলতে পারছে না। সে যা হোক, ওদের থেকে জানারও কিছু নেই। রমন তখনও অনেক কিছু ভাবছিল। বাকি কেউ পাত্তা না দিলেও ও এখনো নিশ্চিত জঙ্গলে 2 বার তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, আর সেটা ওকে ভীষণভাবে ভাবাচ্ছিল। আরেকবার এখানে আসতে হবে। পিশাচ না হোক, অন্য কি কারণে তার সাথে সব হ্যালুসিনেশন ঘটল সেটা জানবেও। একটা অসাধারণ সাহসিকতার নজির দেখালে তুমি রমন। তো আপনাকে কোন নামে ডাকবো এরপরে? ফটোগ্রাফার পরিতোষ গুহ, অম্বরীশ গাঙ্গুলি, নাকি মিস্টার এ গায়েন? এই গায়েনটা কোথায় পেলি? বাকি দুটো তো বোঝাই যাচ্ছে। অম্বরীশবাবু হেসে রমনের পিঠে হাত দিল। সবার নামে কি দেখো, নাকি শুধু আমার? বিশেষ করে নিজের গ্রুপের 8 জনকে মনে রাখি, আর বাকি চার্টে যেসব সারনেম বা নাম অদ্ভুত লাগে সেগুলো এমনি মনে থাকে। আপনারটা মনে রেখেছিলাম অন্য কারণে। একটা অদ্ভুত ভঙ্গিতে আপনি খাবার খান, যেটা সেদিন রাতে এখানে এসেও দেখি। আর আপনার কানের পিছনের আঁচিলটা। ওহ, গ্রেট গ্রেট অবজারভেশন। অম্বরীশ গাঙ্গুলি আমার পরিচয় থাক, বাকিগুলো ছদ্মবেশ। একাডেমিতে আবার পরিতোষ গুহ নামে কোনো ফটোগ্রাফারকে খুঁজতে যেও না মিস্টার। রমন বাগচি। 3 cheers for Ramon, 3 cheers for Youth Star Club. এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সংবরণ ব্যানার্জির লেখা এবার সন্ত্রাস উত্তরবঙ্গে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আরও অসংখ্য সব অসাধারণ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। অসংখ্য ধন্যবাদ।